আজকের গল্প হলো গোড়ার কথা। বিক্রমাদিত্য খুব শক্তিশালী হয়ে উঠেছিলেন। কাল বেচারা কেউ তাদের সর্বভৌম করতে পারল না। আস্তে আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বের মধ্যে মুনিদেব কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যা সঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র ও রম্বাকে রেখে তোমাদের মধ্যে যে বিশ্বের মিথ্যা তপস্যা ভাঙতে পারবে আমি অনেক পুরস্কার দেবো। রম্বা বললো দুজনের কথা বলবো, আমি সবচেয়ে নাচি আর আমি তখন ইন্দ্র বললো কারণ দুজনে নাচি কাকে খেয়ে কাকে মারাবো, দুজনের মধ্যে কেই শেষে কী করে বোঝা যাবে। বিক্রমাদিত্য বললে মহারাজ উজ্জয়িনী বিক্রমাদিত্য রাজা আছেন, তার তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনি পারবেন মীমাংসা করতে। আমাদের কথায় দেবরাজ করে বললে আজকে মিশে হওয়ার জন্য সে সুখ সাবা সুন্দর করা সাজানো হলো। প্রথম দিন রম্বা, দ্বিতীয় দিন উর্বশীকে নাচে দেখানো হলো। তারপর সে বিজয় ঘোষণা করলেন। দেবরাজ বললে এই কারণ জানতে চাইলে তিনি বললেন হাত পা সমানভাবে চলে। উর্বশীর নাচের মুদি ছিল। নাচের সম্বন্ধে ব্যাখ্যা দিতে তাকে দেবরাজ তাকে অনেক উপহার দিতেন এবং রত্নখচিত এক সিংহাসনের উপহার দিলেন। সিংহাসনে 32টি পুতুল আছে, তার মাথায় পা দিয়ে সিংহাসনে বসতে হয়। সিংহাসনে বসতে হয় বিক্রমাদিত্য তাকে উজ্জয়িনী ফিরে এলেন। তখন শুভদিন দেখে সিংহাসনে পরিষ্কার করলেন রাজ্য পরিচালনার জন্য বিক্রমাদিত্য সিংহাসনে উজ্জয়িনীতে ফিরে শুভদিন থেকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে রাজ্য পরিচালনা করতে বহু বছর কেটে গেলে একদিন উজ্জয়িনীদের ভূমিকরণ রাবণাল সব দেখা লাগলো। বন্ধুরা বলে এর মনে খারাপ সময় আসছে। বলে আমি এই তপস্যা করেছি, ভগবান সন্তুষ্ট করেছি। ভগবান আমায় বলেন তোমার তপস্যা আমি সন্তুষ্ট দিচ্ছি, তুমি অমরত্বের বর চাও। আমি বললাম ভগবান যখন কোনো 2.5 বছরের মেয়ে ছেলে হবে আমি মরি। তখন বললো আজকে আমি সেই সুতরাং বুঝতে পারছো এই জিনিস কখনো সম্ভব নয়। এরপর পণ্ডিতরা নিশ্চিন্তে মনে বললেন মহারাজ আপনি বরং খোঁজ নেবেন, দেখুন ছেলে হয়েছে কিনা। বিক্রমাদিত্য তখন বলে ওই ধরনের ছেলে আছে কিনা খোঁজ করে দেখবে। বেতাল খবর দিল যে মহারাজ নগরে এক ব্রাহ্মণ ছিল, অদ্ভুত নগর এটি নামের ধারিবাহন, আর বাবার নাম ছিল শেষ নাগ। আর সেই ব্রাহ্মণ বললেন তার এর বয়স হয়েছিল 2.5 বছর, এই সেই জন্মেছিল। বললে আজকে প্রতিষ্ঠিত নগর সেই হারি মাস থেকে বললি আজকে আমি হাজির দিয়ে আঘাত করবো। সেই আঘাতেই আমি একবার উজ্জয়িনীতে ফিরে এসে পড়লাম। আর কিছুদিনের পরেই মারা যান। বিক্রমাদিত্য সিংহাসনে শূন্য, কারণ তাকে ছেলেপুলি হতে সবাই হায় করতে লাগলো। আবার সেনাকে 2 মাস পরে একজন রানীর ছেলে হবে এবং তখন মন্ত্রী রাজার প্রতিষ্ঠিত হয়ে রাজ্য চলতে লাগবে। সিংহাসনে খালি রয়ে গেল। একদিন রাজসভায় অভিবাদী হলো যে হে বন্ধুবৃন্দ, এই সিংহাসনে বসার উপযুক্ত রাজা আর পৃথিবীতে নেই, তাই তিনি এই সিংহাসনে কোনো পবিত্র জায়গায় রেখে দেওয়া হলো। এই মতো কিছু করা হলো এবং তার সিংহাসনে পবিত্র জায়গা দেখা দিল। তার ক্রমে উপরে ধুলি জমতে জমতে একেবারে মাটির নিচে যাওয়া পড়ে গেল। এমন সময় তার সবাই তাকে কথা এবার ভুলে গেল। এই ঘটনার পর সে বছর কেটে গেল। উজ্জয়িনী তখন রাজত্ব করেছিল, এবার পবিত্র হওয়া সেই রাখা হয়েছিল। সেখান থেকে শস্য তৈরি হলো অনেক উঁচু জায়গায় মাথা তৈরি করে বাকি যে শস্য। আর ব্রাহ্মণ একদিন বলে আজকে আমি নিয়ে আসবো। এই খেতে মাথায় উঠে বললো মহারাজ আমি খেতে প্রচুর পূর্ণ হয়েছি, আপনি সঞ্জয় সমস্ত যেমন খুশি করুক অস্ত্রগুলি অস্বস্ಥ দানায় খেতে দিন। আমি যতদিনের জন্য হিসাবে আমি এখানে উপস্থিত জন্ম সার্থক করি, খেতে জন্য আমি তখন বলে মাথায় মরে গেলে এবার রাজাকে বললো যে মহারাজ আপনি কেমন অধর্মের মতো কী করেছেন, আপনি কি ব্রাহ্মণের ক্ষেত্রে নষ্ট করেছেন, কেউ অন্যায় করলে সেটা কি আপনার বিচার করা কি আপনি নিজে কি অন্যায় করছেন। বন্ধু রাজা শাসনা করে তার ক্ষেত্রে বলে গেল আপনি প্রকৃতির জন্য সেই মাথায় চলে গেল। আবার রাজাকে সে চলে গেল। মহারাজা যাচ্ছেন কেন, এই ক্ষেত্রে সুস্থ হয়েছে, আপনার খোরাগুলিকে যতটুকু খেতে দিন। এরপর শুনে বললো অঞ্চলটা সেই ক্ষেত্রে ঢুকলো আর ব্রাহ্মণ সেই চলে গেল। আর আগের মতো সেই কথা ওদের তখন রাজার মনে মনে চিন্তা করে রাখবে। ব্রাহ্মণ যখন তখন শুভবুদ্ধি আবির্ভাব হয়। আর যখন ওই মাথা থেকে নেমে আমি যখন অন্য মানুষ একেবারে ওই মাথাতে নেমে দেখে ব্যাপারটা কী, রাজা বললেন দেখো সেই বিশ্বাসের কারণে উপলব্ধি করো, যখন সুখ দুঃখ কর্তব্য সকলেই দায়িত্ব কঠিন, কিন্তু আমার রাজ্য জায়গায় হালকা যায় দুষ্টের দমন করা শিষ্টের পালন করা। রাজা বুঝলেন এখানটি খুব পবিত্র, কী করে এই ক্ষেত্রে মাহাত্ম জানা যায় সেই চিন্তা করে বললেন ব্রাহ্মণ আমি এই ক্ষেত্রে চাই তুমি ক্ষেত্রে আমাকে আমার পরিমাণে উপার্জন হয়। আর ব্রাহ্মণ মহারাজ আপনার মধ্যে বিচক্ষণ ব্যক্তি কী করে বলবো, আপনি যা ভালো মনে করবেন তাই করবে, তাই হবে। আর সে বলছে ধরুন ধান কেটে ধানের সমস্ত খেতে দিয়ে গেছি, একটা মানুষ সমান থাকবে সুন্দর বাখায় দেখতে পাবে। এখানে নিচে রত্ন করিতে সুন্দর দেখতে সিংহাসনে বসলো। সিংহাসনে 32টা পুতুল রাখেছে। সিংহাসনে রেখে রাজা বসতে রাজা খুব খুশি হলেন। এখান থেকে যাওয়ার মাঠে বললে উঠে কিছুতেই উঠে গেলেন না। তখন রাজার মন্ত্রীকে দেখে বলছেন ব্যাপারটা কি, সিংহাসনে বসতে না কেন? মন্ত্রী বললেন রাজা এই আমি বলি যে হোম পুজো দিলে মনে হচ্ছে উঠতে তাদের বিক্রমাদিত্য বললেন যখন আর সিংহাসনে হালকা হয়ে উঠলো তবে বললো আজকে আমি চলে যাবে। তা আপনার বুদ্ধি এটা সম্ভব হলো, সত্যিই বুদ্ধিমান থাকলে পরম সৌভাগ্য। মন্ত্রী বললেন যে
বিপদে আর নয়, তুমি আমাকে সেই পৌঁছাতে হবে, বুদ্ধি মতো অন্য কথা শোনে না, সুতরাং আপনি কোনোদিনই অসুবিধা হবে না, ওই আপনার অসুবিধা হবে না, অসুবিধা হবে না। ওর কাছে আজকে কিছু অসুবিধা চলে না, তখন বললে আজকে আমি কিছু করতে পারি, আজকে আমি সেখান থেকে সেই বউ সেখান থেকে নিয়ে সেখান থেকে সেই সন্ধ্যে রাতে ছিল, সেখান থেকে ওদিন চলে গেলে একশো 70 রাতের মধ্যে সেই রাজায় নাম দেওয়া হয়েছে জয়পাল, সেখান থেকে বউ হচ্ছে ভানুমতি বিয়ে বললো আজকে বসতে পারবো না, আর পাশে মন্ত্রী একদিনকে বললে আপনার কাছে আপনার একদিন আবেদন আছে, মন্ত্রী বললেন বলো, মন্ত্রীর কাছে মহারানী ভানুমতিকে সে বললে আজকে বিচার আছে, রাজা বললেন কী করবো বলো, আমি ভানুমতি আমার অনুরাগ প্রবোধ, আমি পরিত্যাগ করলে আমার সম্ভাবনা বলি, তোমার এক কিছু করো, তুমি আমাকে মহারানী একটা ছবি এঁকে দিন, আমি সেই ছবি সমান সবসময় চোখের সামনে থাকবে, এখনই মনে ধরবে, তখন বলে ডাকা হলো, সেই চিত্রকর বললো আজকে আমি ভানুমতি একটা ছবি এঁকে দাও, তার জন্য মত হয়, তার জন্য মত হয়। সত্যকার বললো আমি ওকে একবার সরাসরি মিলে দেখতে হুবু ছবি এঁকে দেবো, সত্যকার বললো কথা মতো ভানুমতিকে শুভ দিন থেকে ভালো কথাটা ছবি এঁকে দেওয়া হলো, যে কাজে এটা বলতে আজকে আমি সে পুরস্কার দেবো, একবার সেখান থেকে বললো হয়ে চিত্রকর আমার সব লক্ষ্যগুলো ছবি এঁকে দিতে পারো, ভুল করেছি কিনে দেখো, চিত্রকর বললো কী ভুল করেছে বলুন, আর বললো ভানুমতি বাম পায়ে তীরের মতো চিহ্ন রাখা আছে, তুমি মেয়েটিকে বাদ দিয়েছো, এখান থেকে তুমি আমাকে তীরে আছে, রাতে বলুন কথা শুনে রেগে গেলো, এ বললে আজকে আমি আজকে অপমান করেছি, কারণ রানীর বাড়িতে তোলা সেটা চিত্রকরের কথা বলা উচিত না হয়নি, পরিবার প্রান্তদের হুকুম দিন, তুমি আর ব্যবহার করো, ব্যবস্থা করো, যাতে তিনি বাড়িতে বসে গেলেন, তখন মনে বললেন মানুষের পূর্বের কোনো পুণ্য থাকলে তাদের রক্ষা করে, আর মন্ত্রী বললে এই সত্য হোক মিথ্যা হোক আমি কোনো ব্রাহ্মণের পাপের ভারী হতে পারি না, এটা কি আর হবে না, এক কথা ভেবে নিজের বাড়িতে নিয়ে গেলে যাবে, সেখান থেকে লুকিয়ে রেখে বলে মরা আপনি যাদের খতম করবে, এই ঘটনার পর তিনি বিপরায় জন্য চলে গেলে যাত্রার সময় অশুভ লক্ষণ থাকে, অকাল বৃষ্টি বজ্রপাত উল্কাপাত বুদ্ধিমান তিনি বললেন কুমার জলপাত আমি এখানে মৃগয় রেখে নেই, আর অনেক অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, কুমার জায়গায় বললো এইরকম কুসংস্কার আমার বিশ্বাস নেই, তুমি আমাকে এগুলো দিতে তুমি আসতে আছে, আমি তোমাকে সেই হাতে নিন্দা করেছে, সেখানে হিংসা করতে পারবো না, সেই বলে রাজকুমার আজকে আমি দিতে চাই হোক, এখান থেকে হিংসা পশু একটা কৃষকে আজকে আমি দেখতে পারবো না, গভীর বনে প্রবেশ করলো, রেখে আলো তিনি একা পড়ে আর সাধারণ হলে গভীর বনে চলে গেলে অদৃশ্য, এই ঘোড়া থাকবে কিছু দূর গিয়ে সরোবরে দেখতে পেলো, সেখানে গিয়ে তাকে বললে গাছের ছাড়ার সঙ্গে গাছের ছাড়া বসবে, এমন সময় সেই ভিতরে বাঘ এসে উপস্থিত হলো, সেখানে বাঘকে দেখে বললো আজকে সর্বশক্তি দিয়ে নগরে পড়লো, কিন্তু রাজকুমার দারুণ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বললো আজকে কী করে গাছ থেকে নেমে একটা ভাল্লুক নামছে, ভাল্লুক দেখে বলে ভয় পেয়ে গেল, আর সেই ভাল্লুক বললো আজকে আমি সেখানে ভয় নেই, তুমি আমাকে কাছে বাস করি, তুমি আমার গতিতে তুমি আমার স্মরণ করেছো, তুমি আমার কোনো অশুভ ক্ষতি করো না, এই বাঘও তোমার কোনো ক্ষতি করবে না, ভাল্লুকে শাস্তি পেয়ে রাজকুমার খুশি হলো, সেখান থেকে চলে গেল এবং ওই গাছে বসে রইলো, সূর্য চলে গেল, অন্ধকার নেমে এলো, সারাদিন পরিশ্রমের পর সে রাজপুত্র চোখে ঘুম চলে গেলো, আর ঘুমে বসে থাকতে পারলো না, ভাল্লুক বললো আজকে নিদ্রা করেছে গাছে নেমে তোমার বিপদ হবে, আর তুমি আমাকে বলেন কোলে মাথা রেখে ঘুমো, সেখানে বললো ভাল্লুক কোলে মাথা রেখে ঘুমিয়ে আমি ঘুমোলো, বাঘ বললো আজকে আমি হে ভাল্লুক তুমি আমার কোনোদিন স্বীকার করতে এখানে এসে না বধ করো না, আমি আমাদের শত্রু এখানে আমার করছে, তুমি একা ফেলে দাও, একে আমি খেয়ে চলে যাই, আমি এখানে খেয়ে চলে যাই, ভাল্লুক বললো চরিত্রের হোক না কেন আমার কাছে অনাগত হয়েছে, তাই বৃত্ত বক্তব্য অনাগত বোধ করলে মুনাফা পাবে, এক সময় সে ঘুম ভাঙলো, ভাল্লুক তখন বললো আশা করি তোমার কান্তি দূর হয়েছে, এখান থেকে ঘুমিয়ে নাও, আর এখানে 7 বেলা থেকে তুমি কথা বলে ভাল্লুক নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লো, এমন সময় সে বললো আজকে আমি ভাল্লুকে বিশ্বাস করো, ও তখন আসো নাদের বিশ্বাস করো, এদের বিশ্বাস বিপদে হবে, আর তুমি আমাকে রক্ষা করবে, নিজেকে খাওয়ানো মতলো সেরকম সেই তোমার ভালো ব্যবহার করে মন জয় করতে চেষ্টা করেছে, সুযোগ করে বরং তুমি নিচে ফেলে দাও আর আমি খেয়ে চলে যাই, আপনাদের বললেন দেখো আমি ফেলে দেবো, আর আপনি পড়তে পড়তে গাছের ডাল ফেলে নিজেকে রক্ষা করতে হবে, এবার সে বললো ভয় পাচ্ছেন কেন, যেরূপ কিছু করেছেন তার ফল তোমাকেই ভোগ করতে হবে, তেমন তুমি দেখে শাশুড়ি মীরা বলতে বলতে পিছা এই বনে ঘুরে বেড়াও, সারাদিন শাশুড়ি মীরার মনে সংকোচ অবস্থা করলো, একদিন রাত ভোর হয়ে যাওয়ার পর সে বললো ভাল্লুক আজকে আমি এই আশপাশে বনে গিয়ে ঘষে থাকবে, সেই শাশুড়ি মীরা বলতে বলতে পারো বর্ণনা করে শূন্য করলো, তারপর বললো আজকে আমি সেই কুমার সব গ্রহ্য করে না, এমন সময় ফল ফল নিশ্চয়ই কুমারের কোনো বিপদ হয়েছে, এমন কোনো বনে যাওয়ার এখান থেকে তুমি কুমারকে খুঁজে গিয়ে আমাদের একমাত্র কর্তব্য, যদি আমরা আপনার সঙ্গে যাই, কুমার এসে সেখানে গিয়েছিল, শাশুড়ি মীরা বলতে বলতে যারা অবাক হয়ে দেখলেন তাদের মধ্যে শাশুড়ি মীরা বলতে বলতে
বিশাল গুণ শুরু করে। তারপর আবার ভারতে ফিরে এলে যারা চিকিৎসার ব্যবস্থা করলে অনেক বড় অভিজ্ঞতা চিকিৎসকরা চিকিৎসা করলে, কিন্তু কোনো চিকিৎসার কোনো রাজপুত্রদের সুস্থ হলেন না। তখন রাজকুমার বলে এইরকম সময় যদি জীবিত থাকলে তাহলে অল্প সময়ে এর মধ্যে আজকে তুলে হয়, কিন্তু হয় কি খবরে আমি আর পারবো না, কোনো কিছু ভেবে চিনতে কিছু করার পরে দুঃখ পেতে হয়। তখন রাজা বললেন আমার কুমারকে খুব অশ্রদ্ধা হবে, আর বাড়িতে এসে তুমি আমি সব কথা বলবে। আর মন্ত্রীরা আপনি রাজার সামনে গিয়ে বলুন যে আপনি একটা কন্যা আছে। শাশুড়ি বললে আজকে আমি তো দেখতে পাবো না, এ বললো আবেগ সেটা এবার দেখতে পাই। শাশুড়িরা বললেন যে আজকে বাড়িতে এসে উপস্থিত হবে না। শাশুড়িরা বলতে চলে গেলে। তারপর সে বললে কি অবিশ্বাস বঞ্চনা করেছে, তারপরে সে আমার কোলে সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তখন সে পৌরুষে আছে কি না এই কথা সেই বললে শাশুড়িরা বলতে শাশুড়িরা করতে রাজপুত্র ও পরিত্যাগ করে নিল সেখান থেকে। তখন বললো আজকে আমি তোমাকে সেই সময় বললো আজকে আমি সেই দেবতা আরাধনা করি। এবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এবার ভাল্লুকের সঙ্গে তিনি ব্যবহার করলেন, সব খুলে বললেন। তখন রাতে বিশ্বাস বললেন তুমি কন্যা ভাল্লুক আগের কথা জানে। তখন কর্ণে বললো আজকে আমি সাধারণত তুমি আমাকে দেবতার বাপ করে সবসময় বসতে থাকে, তাই আমি সব কিছু জানতে পারি। যেমন এসেছিলাম রানী আমাকে এবারে থাকবে এই কথা শুনে সে বললো আজকে আমি সাধারণত দেখতে পেলে। তখন রাজা বললেন সেই রকম সে বললে ভাবক নিয়ে রাজা বললেন মন্ত্রী কথা বুঝলাম তুমি স্বর্গে স্বর্গে বাস করো, প্রত্যেকের কর্তব্য স্বর্গে বর্তমানে এবং ভবিষ্যতে বিপদের বলবে যাবে। আজকে আমার পুত্র তোমাকে উদ্দীর্ণ করবে, এইভাবে সে বললো আজকে আমি তোমাকে সে পারবো না, আদর্শ নিয়ে যেতে হবে। তারপর কখন করতে লাগবে। তারপর হচ্ছে গল্প শুরু করলো। তিনি অধীরভাবে অনেক দিন রাজত্ব করলো। আজকের গল্প হলো গোড়ার কথা। বিক্রমাদিত্য খুব শক্তিশালী হয়ে উঠেছিলেন, আর বেচারা কেউ সর্বভৌম হতে পারল না। আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বের মধ্যে মুঞ্জেবে কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যা সঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র ও রম্বাকে তোমাদের মধ্যে যে বিশ্বাস তপস্যা ভাঙতে পারবে আমি অনেক পুরস্কার দেবো। রম্বা বললো দুজনের কথা বলবো আমি সবচেয়ে নাচি আর আমি তখন ইন্দ্র বললো কারণ দুজনে নাচে কাকে খেয়ে কাকে মারাবো, দুজনের মধ্যে কে কী করে বোঝা যাবে।